নমস্কার এবং আদাব। নিউরোমেডিকে কেমিস্ট্রি প্রথম ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকে আমরা জৈব রসায়ন নিয়ে কিছু টুকটাক বিষয় নিয়ে আলোচনা করব। এটা এইচএসসি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে, কিন্তু মেডিকেলের এমসিকিউর জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। তো জৈব রসায়ন, তো আমরা জানি কেমিস্ট্রি অনেকগুলো শাখা আছে। তার মধ্যে হচ্ছে যে আমি যদি সেই শাখাগুলো উল্লেখ করি, সেগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল ফিজিক্স, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, দেন হচ্ছে যে বায়োকেমিস্ট্রি, ইনঅর্গানিক, অর্গানিক কেমিস্ট্রি, তারপরে আরো এরকম অনেকগুলো কেমিস্ট্রি, আরো অনেকগুলো হচ্ছে শাখা আছে। তো হচ্ছে যে শাখায়, অর্থাৎ কেমিস্ট্রির যে শাখায় আমার হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতক সম্বন্ধে আলোচনা করা হবে, তাকে বলা হচ্ছে জৈব রসায়ন। তো এই জৈব রসায়নে কি কি আলোচনা আছে, যেমন হচ্ছে যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর বেনজিন, টলুইন এবং বেনজিন টলুইন, তারপর হচ্ছে যে বেনজিন টলুইনের প্রস্তুতি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের হচ্ছে যে প্রস্তুতি, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন তৈরি করা, তারপর হচ্ছে ফর্মিক অ্যাসিড তৈরি, এরপরে হচ্ছে যে পলিমারকরণ, তারপর হচ্ছে ডেটল, তারপর হচ্ছে নাপা নাপা বা প্যারাসিটামল তৈরি। এই সমস্ত কিছু বিষয় নিয়ে হচ্ছে যে আমাদের জৈব রসায়ন। তো জৈব রসায়নের মধ্যে আমার প্রকৃতপক্ষে কার্বনের রসায়নে কিন্তু জৈব রসায়ন। তো প্রশ্ন হতে পারে যে ভাইয়া, একটা জৈব রসায়নের মানে একটা শাখার মধ্যে কার্বনের গুরুত্ব কেন বেশি হবে, অর্থাৎ একটা জৈব যৌগ বা জৈব রসায়নের মধ্যে কার্বনের রসায়নের মানে কার্বনের রসায়নের গুরুত্বটা এত বেশি কেন? তো এটা নিয়ে আরেকটু পরে আলোচনা করবো, রাইট? তো এখন আমরা একটু শিখি যে জৈব রসায়ন নিয়ে তো বুঝলাম, তো এখন আমরা দেখবো যে জৈব যৌগ বলতে কি বুঝি, রাইট? দেখো, আমি বলছিলাম যে জৈব রসায়ন হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মূলত কি, এই হাইড্রোকার্বন, রাইট? এটাকে বলা হচ্ছে যে দেখো হাইড্রোজেন প্লাস কার্বন। এই হাইড্রোজেন প্লাস কার্বন মিলে যে যৌগ গঠিত হবে, অর্থাৎ এবং হচ্ছে যে তাদের থেকে যে উদ্ভূত জাতক বা যে নিউ প্রোডাক্ট তৈরি হবে, অর্থাৎ এই হাইড্রোজেন কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলো, তারা হচ্ছে পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উদ্ভূত অর্থাৎ যে প্রোডাক্ট তৈরি করবে, নিউ প্রোডাক্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে জাতক। তো এগুলোকে মূলত বলা হচ্ছে যে জৈব যৌগ। এখন জৈব যৌগ শুধুমাত্র যে কার্বন এবং কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে এমনটা না, এর সাথে আরো কিছু হচ্ছে যে এলিমেন্টস থাকে, সেগুলো হচ্ছে যে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, দেন হচ্ছে যে হ্যালোজেন সমূহ, রাইট? তো এটাকে মনে রাখার জন্য আমরা অনেক সময় কি হয় যে পরীক্ষার হলে আমরা জিনিসটা ভুলে যাই। তো এটা ভুলে না যাওয়ার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা হলো দেখো, নাইস জবস এক্স। এই নাইসের মধ্যে এনটা হচ্ছে যে নাইট্রোজেন, সিটা হচ্ছে যে কার্বন, এসটা হাইড্রোজেন, ওটা হচ্ছে যে অক্সিজেন, পিটা ফসফরাস, এসটা সালফার, আর এটা হচ্ছে যে হ্যালোজেন। ঠিক আছে? তো এই যে হ্যালোজেন, এখন প্রশ্ন হতে পারে ভাইয়া হ্যালোজেনটা কি? হ্যালোজেনটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের পেরিওডিক যে টেবিলটা আছে, ওই পেরিওডিক টেবিলের যে 17 নং গ্রুপটা আছে, এই 17 নং গ্রুপের আন্ডারে কি কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা কি করে? এরা হচ্ছে যে আমাদের লবণ তৈরি করে। যেমন এই যে ক্লোরিন, এটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, যা আমাদের কিনা খাবার লবণ, রাইট? তো এই যে যেহেতু এরা হচ্ছে যে লবণ তৈরি করে, এই জন্য এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন। তাহলে আমরা এক্স দ্বারা কি মনে রাখবো? হ্যালোজেন। ওকে? তো মূলত এই কার্বনের সাথে যদি এই মৌলগুলো থাকে, অর্থাৎ এই এলিমেন্টস গুলো যদি থাকে, তাহলে সেটাকে আমরা জৈব যৌগ বলবো। কিন্তু এই সূত্রটা দিয়ে কিন্তু সব ক্ষেত্রে মিলানো যায় না, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আমরা ক্লাসের শেষে হচ্ছে যে এই বিষয়ে একটু আলোচনা করব একটা এমসিকিউ দিয়ে, ঠিক আছে?
আসো এখন এই জৈব জৈব যৌগ বা অজৈব যৌগ জিনিসটা, এই জিনিসটা কে আবিষ্কার করছে বা হচ্ছে যে জৈব রসায়নের জনক বা কে, ঠিক আছে, বা নামকরণ কে করছে, ঠিক রাইট? তো একজন একজন আছে সুইডিশ বিজ্ঞানী, নাম হচ্ছে যে তার বার্জেলিয়াস। আমাদের বড় মুরব্বীরা বলে যে অতিরিক্ত পণ্ডিতি ভালো না, ঠিক আছে, ইনিও কিন্তু একটু বেশি পণ্ডিতি করতে গিয়েছিল। দেখো কি করছে, উনি মতবাদ দিল বা ওনার মতবাদ অনুসারে উদ্ভিদ এবং প্রাণী থেকে হচ্ছে যে জৈব যৌগ আর নির্জীব অথবা আমাদের যে খনিজ পদার্থগুলো আছে যে অজৈব যৌগ। তো এই বার্জেলিয়াসের মতবাদ অনুসারে তিনি বলতে চাইছে যে উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ জীবন্ত বস্তু থেকে যে প্রোডাক্টগুলো পাই সেগুলো হচ্ছে জৈব যৌগ, আর নির্জীব বা খনিজ পদার্থ থেকে আমরা যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে অজৈব যৌগ। এখন একটা জিনিস বুঝো যে উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে শুধুমাত্র যে জৈব যৌগ পাওয়া যায় এমনটা না। আমরা যে সোডিয়াম ক্লোরাইডটা খাচ্ছি, রাইট, সোডিয়াম ক্লোরাইডটা আমাদের ভিতরে যাচ্ছে, তাই না? তাহলে এই সোডিয়াম ক্লোরাইডটা কি, এটা কিন্তু অজৈব যৌগ। ওকে, আচ্ছা একটু পর্যন্ত ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে উনি আরেকটা মতবাদ খুবই পপুলার, সেটা হচ্ছে যে ভাইটাল ফোর্স থিওরি, বাংলা যদি বলি প্রাণশক্তি মতবাদ। এই বার্জেলিয়াস বলতে চাইলো যে সেটা হচ্ছে যে মতবাদ দাঁড় করেছে যার নাম হচ্ছে যে প্রাণশক্তি মতবাদ অথবা ভাইটাল ফোর্স থিওরি। তো তিনি বলতে চাইছে যে জৈব যৌগ শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণীর হচ্ছে যে মানে ভিতরে যে ক্রিয়া বিক্রিয়াগুলো হয় সেখান থেকে হচ্ছে এই জৈব যৌগগুলো পাওয়া যায়, কিন্তু এই জৈব যৌগগুলো পরীক্ষাগারে অর্থাৎ যে গবেষণাগার আছে ওখানে কিন্তু প্রস্তুত করা যাবে না কৃত্রিমভাবে। তো তিনি এই মতবাদটা দিয়েছে। তো ওই সময়কারে সব বিজ্ঞানী কিন্তু এই জিনিসটা মেনে নিয়েছে, রাইট? কিন্তু কিন্তু 1828 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে যে উনি কি করলো, মানে এনাদের কাজ কি, এনারা হচ্ছে যে কিছু কিছু দুইটা পদার্থ নিবে বা দুইটা হচ্ছে যে মৌল নিবে, এদের মধ্যে বিক্রিয়া ঘটাবে, তাই না? আমরা অনেকে এটা চিন্তা করি। তো উনিও এরকম কাজটা করতে গিয়েছিল ল্যাবরেটরিতে। তো বিষয়টা হলো উনি নিয়েছিল হচ্ছে যে ওই টাইমে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস নিল হচ্ছে যে লেড সায়ানাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে যে লেড সায়ানেট, ঠিক আছে? এটা তো আমরা যে চিনি অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো তো এটাকে আমরা একই সাথে আয়নিক যৌগ বলতে পারি এবং একই সাথে অজৈব যৌগ বলতে পারি। মানে এটা একটা অজৈব যৌগ, এখানে কিন্তু কার্বন এবং কার্বন নেই, প্লাস কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেনও নেই বা অক্সিজেনও নেই, নাইট্রোজেনও নেই, কিছু নেই, ঠিক আছে? কার্বন নেই, কিন্তু কার্বন আগে থাকতে হবে, কারণ আমি একটু আগে বলছিলাম যে জৈব রসায়নের মধ্যে কার্বনের গুরুত্বটা অনেক বেশি। দেখো তো এটাকে আমি বলতেছি অজৈব যৌগ, ঠিক আছে? এখন দেখো উনি কি করলো, এই দুটার মধ্যে বিক্রিয়া ঘটালো। কি করলো? বিক্রিয়া ঘটালো। বিক্রিয়া ঘটিয়ে যে জিনিসটা পাইলো সে, সেটা হচ্ছে যে
তুমি পেলে হচ্ছে যে অ্যামোনিয়াম সায়ানাইড প্লাস হচ্ছে যে লেড ক্লোরাইড, এটার নাম কি অ্যামোনিয়াম এটা কিন্তু একটা লবণ, এটা কি এটা হচ্ছে যে একটা লবণ। তো উনি একটু পর্যন্ত ঠিক ছিল, উনি এটা আবিষ্কার করছে, অর্থাৎ উনি এটা পাইছে, এই দুইটা বিক্রিয়া ঘটালো, এই দুইটা হচ্ছে পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে এই জিনিসটা পেল, নাম কি অ্যামোনিয়াম সায়ানাইড। তো এখন উনি কি করলো, যে এই যে অ্যামোনিয়াম সায়ানাইডকে তিনি কি করলো, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে হচ্ছে যে উত্তপ্ত করে বাষ্পীভূত করার পরে সে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়েছিল, কিন্তু সেটা তৈরি করার বদলে সে তৈরি করে ফেলে ইউরিয়া, যেটা কিন্তু জৈব যৌগ। তো অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই ইউরিয়া কিভাবে জৈব যৌগ, তো এটাও বিষয়টা বলবো। আগে দেখো বিক্রিয়াটা কিভাবে হয়েছে। সেটাকে কি করলো, তাপ দিবে, তাপ দিয়ে সে কি পেল, ইউরিয়া। অর্থাৎ কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড সে তৈরি করতে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সে পেয়ে গেল ইউরিয়া। নাম কি এটা, ইউরিয়া। ঠিক আছে, আমি বলছিলাম যে ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ, কিভাবে জৈব যৌগ এই বিষয়টা একটু বুঝি। নাম কি, ইউরিয়া, রাইট। এই ইউরিয়াকে আবার বলে কার্বামাইড। বিষয়টা কেন দেখো, এখানে দুটো অ্যামিনো গ্রুপ আছে, কি আছে, অ্যামিনো গ্রুপ, এটাকে আমরা বলতেছি অ্যামিনো গ্রুপ, ঠিক আছে, অ্যামিনো গ্রুপ। এই যে আছে এর নাম হচ্ছে কার্বনাইল ফাংশন অথবা কার্যকরী মূলক বা কিটো কার্যকরী মূলক বা কিটো মূলক, ঠিক আছে, বা কার্বনাইল ফাংশন বা কার্বনাইল কার্যকরী মূলক। দেখো এর নাম কি বললাম, কার্বনাইল বুঝছো। তো যখন এই যে কার্বনাইল গ্রুপ অথবা হচ্ছে অ্যামিনো গ্রুপ যখন একটা যৌগের মধ্যে থাকবে, ওটাকে কিন্তু আমরা যৌগ যৌগ হিসেবে কনসিডার করব। এছাড়াও আমি একটু আগে শিখেছিলাম যে নাইস জবস, রাইট। দেখো তো অক্সিজেন আছে কিনা, আছে। কার্বন আছে কিনা, আছে। নাইট্রোজেন আছে কিনা, আছে। হাইড্রোজেন কয়টা আছে, দুইটা দুইটা চারটা, এই যে হাইড্রোজেন আছে। তাহলে এটাকে কি বলবো আমরা, জৈব যৌগ। আরেকটা বিষয় হচ্ছে যে বার্জেলিয়াস কিন্তু বলছিল যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে হচ্ছে যে জৈব যৌগ পাওয়া যায়, এটাও কিন্তু ঠিক যে ইউরিয়া কিন্তু আমাদের আমাদের দেহ থেকে কিন্তু নিষ্কাশিত একটা পদার্থ। কারণ কি আমরা যখন হচ্ছে যে আমাদের দেহের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে ওগুলোকে কি করে, কিডনি হচ্ছে আমাদের দেহের একটা অর্গান আছে কিডনি, এই কিডনি কি করে ছাঁকনির মাধ্যমে এই বর্জ্য পদার্থকে নিষ্কাশিত করে আমাদের দেহ থেকে। তাহলে এই ইউরিয়াও কিন্তু কি একটা জৈব পদার্থ, রাইট। আচ্ছা, তো এখন এটা মাঝে মাঝে আমাদের ভুল হয় যে প্রাণ শক্তি মতবাদ কে দিয়েছে আর জৈব রসায়নের জনক কে। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় জৈব রসায়নের জনক কে, তখন তুমি কি বলবা,
তখন কিন্তু ফ্রেডরিক উহলার হবে, ঠিক আছে? কারণ কি? কারণ সে যে এই ইউরিয়াটা তৈরি করছে এটা কিন্তু বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদকে হচ্ছে খণ্ডিত করছে, ঠিক আছে না? কারণ পরীক্ষাগারে কিন্তু এই ইউরিয়াটা তৈরি করা হয়েছে, সে দুটো পদার্থ নিছে, কি কি? অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে যে লেড সায়ানাইড, এই দুটো নেওয়ার ফলে এখানে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে সে হচ্ছে তাপে বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে সে তৈরি করে ফেলছে ইউরিয়া, যেটা কিন্তু একটা জৈব যৌগ। তাহলে পরীক্ষাগারে কিন্তু ইউরিয়াটা তৈরি হয়েছে, কিন্তু আগে আমরা জানতাম বা আগে ওই সময়কার বিজ্ঞানীরা জানতো যে শুধুমাত্র ইউরিয়া হচ্ছে যে মানে প্রাণীর মধ্যে তৈরি হয় এটা, এবং প্রাণীর মাধ্যমে মূত্রের মাধ্যমে এটা হচ্ছে নিষ্কাশিত হয়, রাইট? তো এখন যদি আমি লিখি শক্তি মতবাদ কে দিয়েছে কিন্তু বার্জেলিয়াস। আমি বলছিলাম যে উনি কিন্তু বেশি একটু পণ্ডিতি করতে গিয়েছিল। কি পণ্ডিতি? তিনি বলে দিয়েছে যে জৈব যৌগ কিন্তু পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়, কিন্তু এটা বলছে। কিন্তু ফ্রেডারিক উহলার কি করছে? উনি কিন্তু এটা প্রমাণ করছে যে পরীক্ষাগারেও জৈব যৌগ তৈরি করা সম্ভব। কোনটা উৎপাদনের মাধ্যমে? ইউরিয়া উৎপাদনের মাধ্যমে, ঠিক আছে? এটা মনে রাখবা সবসময়। তাহলে তাকে কিন্তু বলা যাবে যে জৈব রসায়নের জনক। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানো? এই বার্জেলিয়াস কিন্তু জৈব যৌগ এবং অজৈব যৌগের নামকরণ করছে, অথচ এই খাতাটা পাওয়ার কথা ছিল ওনার, কিন্তু ওই যে উনি পণ্ডিতি করলো জৈব যৌগ কিন্তু পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয় এই থিওরিটা দিয়ে। এই কারণে ফ্রেডারিক উহলা যখন তৈরি করছে যে জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করা সম্ভব, তখনই তাকে জৈব রসায়নের জনক বলে মানে কি খ্যাত করা হয়েছে, রাইট? এই জিনিসটা একটু মনে রাখবা। এই জিনিসটা বিশেষ করে তোমরা যখন অ্যাডমিশন টেস্টে বসবা, কোচিংয়ে যাবা, কোচিং সেন্টারে এটা কিন্তু মাঝে মাঝে কোশ্চেন করে যে প্রাণশক্তির মতবাদ কে দেয়, তখন কিন্তু সুন্দর মতো ওরা কি করে ফ্রেডরিক উহলাকে ক নাম্বারে, অর্থাৎ ক খ গ ঘ এরকম অপশন থাকে না, ক নাম্বারে অর্থাৎ প্রথম দিকে হচ্ছে যে ফ্রেডরিক উহলারটা বসে দেয়। তো এখানে আমারও কিন্তু এরকম সমস্যা হয়েছিল যে আমি হচ্ছে যে মানে আমার সময় কোশ্চেন আসছিল যে যুব যুব নামকরণ কি করছে, তো আমি জানতাম যে যুব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক উহলার, আমি সুন্দর মতো এটা দাঁড়াচ্ছিলাম, কিন্তু আসলে বার্জেলিয়াস কিন্তু নামকরণটা করছে যে জৈব যৌগ এবং অজৈব যৌগের নামকরণটা কি করছে? বার্জেলিয়াস, ঠিক আছে? আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছো। ওই ক্যামেরাম্যান, তোমার মনে থাকবে এগুলো? তো এত গেল জৈব রসায়ন বা জৈব যৌগ নিয়ে আমরা কিছু আলোচনা করলাম এবং প্রাণশক্তি মতবাদ নিয়ে আমরা আলোচনা করছি। এখন জৈব যৌগের প্রাচুর্যের মানে জৈব যৌগের সংখ্যাটা একটু বেশি, ঠিক আছে? জৈব যৌগের সংখ্যা কত জানো? সেটা হচ্ছে যে 80 লক্ষ। আর অজৈব যৌগের সংখ্যা কত? 1 লক্ষ, অথবা হচ্ছে যে 90,000। এই আর 1 লক্ষ কিন্তু হচ্ছে যে হাজার হিসাবে বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? আর 90,000 যদি ভুল না হয় এটা কিন্তু খুব হিসাবের বইয়ের মধ্যে দেওয়া আছে। তো আপাতত মনে রাখো, এই দুটোই মনে রাখো, ঠিক আছে? তো জৈব যৌগের সংখ্যা কত? 80 লক্ষ, আর অজৈব যৌগের সংখ্যা কত? 1 লক্ষ বা 90,000। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া জৈব যৌগের সংখ্যাটা কেন বেশি, অর্থাৎ পৃথিবীতে আমরা জৈব যৌগের সংখ্যাটা এত বেশি কেন পাই? দেখো একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, সেটা হচ্ছে যে জৈব যৌগের প্রাচুর্য।
যৌগ যৌগের প্রাচুর্যটা মূলত তিনটা কারণ আছে। এক, ক্যাটেশন, দুই, এক ক্যাটেনেশন, দুই আইসোমেরিজম, তিন পলিমারাইজেশন অর্থাৎ পলিমারকরণ। তো ক্যাটেনেশন, এটা হচ্ছে সমানতা, আর এটা হচ্ছে যে পলিমারকরণ। ঠিক আছে, এই তিনটার কারণে হচ্ছে যে যৌগের সংখ্যাটা একটু অধিক। তো আসো এক এক করে ধরি। প্রথমে ধরি হচ্ছে যে ক্যাটেনেশন। ক্যাটেনেশন শব্দটা আসছে হচ্ছে যে ল্যাটিন ওয়ার্ড ক্যাটেনা থেকে। কিসে থেকে? ক্যাটেনা থেকে। এই ক্যাটেনার বাংলা অর্থ হচ্ছে যে শিকল। ঠিক আছে, শিকল। তো ক্যাটেনেশন মূলত কি? ক্যাটেনেশন মূলত হচ্ছে যে সমযোজী বন্ধনে আবদ্ধ। তোমাদেরকে আরেকটা বিষয় বুঝাই। ধরো এই যে কার্বন কার্বন, তো কার্বন এই অক্সিজেন, এদের মধ্যে কিন্তু সমযোজী বন্ধন আবদ্ধ, এটা আমরা সবাই জানি, রাইট? তো সমযোজী বন্ধনের মাধ্যমে যখন হচ্ছে যে কার্বনের অসংখ্য পরমাণু, কি কার্বনের অসংখ্য পরমাণু, এখানে কিন্তু আমি আগে বলছি জৈব রসায়নে কার্বনের হচ্ছে যে গুরুত্বটা অনেক, কারণ কার্বন থাকবে তখন হচ্ছে যে সেটা জৈব যৌগ হবে, অর্থাৎ জৈব যৌগ হিসেবে কনসিডার করতে বাধ্য। দেন হচ্ছে যে আমরা হচ্ছে পরবর্তী এলিমেন্ট কি কি আছে এবং সেগুলো কি মানে জৈব যৌগের হচ্ছে যে ধর্মগুলো আছে ওগুলোর সাথে মিলে কিনা সেটা কনসিডার করি, তাই না? তো কার্বনের হচ্ছে এই জন্য কার্বনকে এখানে আনা হচ্ছে। তাহলে কি যে জৈব বন্ধন, সমযোজী বন্ধনে আবদ্ধ কার্বনের অসংখ্য পরমাণু যখন নিজেদের মাঝে যুক্ত হয়ে ছোট বড় শিকল বা ছোট বড় আকৃতির শিকল গঠন করে, তাকে বলা হচ্ছে যে ক্যাটেনেশন। এই যে ক্ষমতা, অর্থাৎ কার্বনের যে ক্ষমতা যে নিজেদের মধ্যে যুক্ত হয়ে সে সুন্দর মতো একটা হচ্ছে বড় শিকল তৈরি করতেছে বা ছোট শিকল তৈরি করতেছে, এই যে ক্ষমতা, একে বলা হচ্ছে যে কি ক্যাটেনেশন। দেখো তোমরা ভার্সিটি এক্সামে অনেক সময় দেখবা এরকম কিছু টিপিক্যাল কোশ্চেন থাকে, রাইট? তারপর হচ্ছে হাইড্রোজেন দ্বারা এখানে পূর্ণ অবস্থা থাকে, তোমাদেরকে জাস্ট বুঝাচ্ছি আর কি। কারণ কার্বন চারটা দিয়ে অনেক কিছু মানে মূলগুলো হচ্ছে যে কি বসাতে হবে, তাই না? কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে এরকম অনেকগুলো শিকল থাকে, ঠিক আছে? এই কার্বন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, দেখছো? তারপরে যুক্ত হয়ে কি তৈরি করতেছে? এক একটা বড় শিকল করে তৈরি করতেছে, আবার ছোট শিকল তৈরি করতে পারে। যেমন আমরা এটা জানি, রাইট? আমরা এটা জানি, তাই না? আবার আমরা এটাও জানি, দ্বিবন্ধন ত্রিবন্ধন একক বন্ধন, তাই না? জানি আমরা। এভাবে হচ্ছে যে কার্বন হচ্ছে যে কার্বনের নিজস্ব পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন এরকম ছোট বড় আকৃতি এর হচ্ছে শিকল গঠন করবে, যে ক্ষমতাটা লাগবে বা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত করবে, এটাকে বলা হচ্ছে ক্যাটেনেশন। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারে পড়িয়েছিলাম sp3 sp2 sp, পড়িয়েছি না? এখন দেখো sp3 কি? এটাকে কিন্তু আমরা বলতেছি সম্পৃক্ত। কি বলতেছি? সম্পৃক্ত। কারণ কি? একক বন্ধন দ্বারা পরস্পর দুইটা কার্বন হচ্ছে যুক্ত অবস্থায় আছে। এটাকে বলতেছি অসম্পৃক্ত। কারণ কি? কার্বন দুইটা হচ্ছে যে পরস্পরের সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে, এটাকেও বলতেছি অসম্পৃক্ত। তাহলে কোনটা সম্পৃক্ত? তো ওটা সম্পৃক্ত যখন দুইটা কার্বন পরস্পরের সাথে একক বন্ধন দ্বারা,
একক বন্ধন তাহলে হচ্ছে যে যুক্ত অবস্থা থাকবে, আশা করি বুঝতে পারছো তাই না? তাহলে হচ্ছে যে যখন sp3 sp2 এবং sp সংকরিত অবস্থায়, যখন কার্বনের হচ্ছে যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এবং চাক্রিক অবস্থা হচ্ছে কার্বনের শিকলগুলো গঠন হয়, এটাকে বলা হচ্ছে ক্যাটাইনেশন। চাক্রিক অবস্থাটা কি দেখো, বেনজিন আমরা সবাই চিনি তাই না, বেনজিন, এই যে বেনজিন। এখন এটাকে যদি কার্বনের স্ট্রাকচার দিই দেখো কি হয়। তো এই যে কার্বনের স্ট্রাকচার দিলাম, এটা কি চাক্রিক অবস্থা না, রাইট? তো চাক্রিক অবস্থা। তাহলে sp3 এবং sp2 এবং sp সংকরিত অবস্থা যখন কার্বনের হচ্ছে যে সম্পৃক্ত অসম্পৃক্ত এবং চাক্রিক অবস্থা তৈরি করবে, চাক্রিক অবস্থা হচ্ছে শিকল গঠন তৈরি করবে, এটা তো একটা শিকলের মতো তাই না? তো শিকল অবস্থা যখন গঠন করতেছে এটাকে বলা হচ্ছে ক্যাটাইনেশন, রাইট? এখন ক্যাটাইনেশনে আবার কিছু হচ্ছে যে উদাহরণ আছে, যেমন ফুলার। তো এটা নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করি। আমরা এখন আশা করি ক্যাটাইনেশনটা বুঝতে পারছো, ঠিক আছে? তো এখন আমরা আলোচনা করব হচ্ছে যে সমানতা। কি সমানতা? সমানতার অ্যাকচুয়ালি আমি যদি ডেফিনিশন বলার আগে আমি কিছু ক্লাসিফিকেশন বলি। এটা হচ্ছে অনেকগুলো ক্লাসিফিকেশন, যেমন আলোক সমানতা আছে, জ্যামিতিক সমানতা আছে, ঠিক আছে? তো চেইন সমানতা আছে, মানে এই সমানতাগুলো আছে, ঠিক আছে? আর বলছে কার্যকরীমূলক সমানতা আছে, অনেকগুলো সমানতা আছে, রাইট? তো এখন আমরা মূলত হচ্ছে যে সমানতা সম্পর্কে জাস্ট একটু ধারণা নিব, ঠিক আছে? সমানতা বিষয়টা কি দেখো, যখন হচ্ছে যে দুইটা যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক দিক থেকে পরস্পর হচ্ছে ভিন্ন, এটাকে বলা হচ্ছে সমানতা। একটু বিষয়টা বুঝাই দেখো, C2H6O, রাইট? ঠিক আছে? এটা মানে এটা দেখতে বোঝা যায় যে এটা একটা যৌগ, কিন্তু এখানে এটা হচ্ছে যে একটা দুটো যৌগের আণবিক সংকেত। কি দুটো যৌগের আণবিক সংকেত? কার আণবিক সংকেত দেখো, একটা হচ্ছে যে ইথানল, কারণ কি দেখো, অক্সিজেন আছে দিলাম, হাইড্রোজেন কয়টা, 6টা আছে, কার্বন কয়টা, 2টা মিলছে তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে যে ডাইমিথাইল ইথার। ইথার কি এই সংখ্যাটাকে বলা হচ্ছে ইথার, ঠিক আছে? ডাই দুইটা মিথাইল, এই জন্য ডাই মিথাইল। আমরা জানি যে এটা কি মিথাইল, কার্যকরীমূলক মিথাইল, রাইট? তাহলে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। এটা আরেকটা নাম আছে, ভালো নাম, সেটা হচ্ছে যে মিথক্সি। মিথক্সি কি মিথক্সি মিথেন, দেখা যায়? তাহলে মিথক্সি মিথেন, রাইট? এখন আমরা কি করব, দুটো একটু স্ট্রাকচারটা যদি আঁকি,
ইথানলের স্ট্রাকচারটা আমি আঁকলাম, ঠিক আছে। CH3 CH2OH, দেখো তো কার্বন হচ্ছে যে দুইটা, হাইড্রোজেন হচ্ছে যে কয়টা, 5টা, 3 2 5টা, আর হচ্ছে যে এটা কি হাইড্রোক্সিল মূলক, এটার নাম কি হাইড্রোক্সিল মূলক। এটা কিন্তু অ্যালকোহলকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তাহলে এটা ইথানল কিন্তু এক প্রকার অ্যালকোহল, ঠিক আছে। তো এটা হচ্ছে যে দেখো OH আছে না, তাহলে এটা হলো। আচ্ছা, এখন দেখো ওটা দেখো ডাইমিথাইল ইথার, দেখো দেখো দুইটার স্ট্রাকচার কিন্তু ভিন্ন, কিন্তু দুইটার আবার আণবিক সংকেত কিন্তু একই, দেখছো। আচ্ছা, দুইটাকেই কিন্তু আমরা এভাবে লিখতে পারি C2H6O, কারণ কি দেখো তিনটা ছয়টা হাইড্রোজেন, কার্বন দুইটা, ও একটা, আবার এখানে দেখো তিনটা ছয়টা হাইড্রোজেন, দুইটা কার্বন, একটা অক্সিজেন, দেখছো। তাহলে সমানতা বিষয়টা আশা করি বুঝছো যে একই আণবিক সংকেতযুক্ত দুইটা যৌগের যদি গাঠনিক সংকেত হচ্ছে যে ভিন্ন হয় তাকে বলা হচ্ছে যে সমানতা বা আইসোমেরিজম, বুঝছো, রাইট। তো এটা ক্লাসিফিকেশন হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে আলোচনা করব, বা আরো হয়তো একটা ক্লাস লাগতে পারে, এরপরে হয়তো সমানতা নিয়ে আলোচনা করব। এটা ক্লাসিফিকেশন হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে এইচএসসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইটা হলো সমানতা। এখন দেখো হচ্ছে যে পলিমারকরণ বা পলিমারাইজেশন। তো পলিমারকরণ বিষয়টা কি, আমরা আসলে ক্লাস 9 10 এ পড়িয়েছিলাম, তাই না, যে ইথিন বা ইথিলিন থেকে পলিথিন তৈরি করার যে বিক্রিয়া, ওটা হচ্ছে যে পলিমারকরণ বা পলিমার, ঠিক আছে। তো যেটা তৈরি হচ্ছে যে ওটা হচ্ছে পলিমার, আর যেটা থেকে তৈরি হচ্ছে ওটাকে বলা হচ্ছে মনোমার। তো এটার যদি আমি আরেকটু ডেফিনেশন যদি আরেকটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে যে পাই বন্ধনযুক্ত অথবা হচ্ছে যে বিক্রিয়া কোনো যৌগের হাইড্রোকার্বনের অসংখ্য পরমাণু অসংখ্য ছোট ছোট অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করে তাকে বলা হচ্ছে যে পলিমারকরণ। বিষয়টা বুঝছো, আশা করি দুজন নাই। দেখো তোমাদের হচ্ছে ক্লাস 9 10 এর বিক্রিয়াটা লিখি। তোমার কি ইথিন, এগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ইথিলিন অথবা আমরা লিখতে পারি ইথিন, ঠিক আছে। উচ্চ চাপ অক্সিজেন দিতে হবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কি, এটা কিন্তু প্রভাবক, এটা কি অক্সিজেন কিন্তু একটা প্রভাবক। তাহলে এই ক্ষেত্রে আমার পলিমারকরণ বিক্রিয়া হচ্ছে ইথিন থেকে পলিথিন তৈরিতে প্রভাবক হিসেবে কাজ করতে গেছে কে, অক্সিজেন। উচ্চ চাপ কত দিতে হবে, 1000 থেকে 1200 অ্যাটমোস্ফিয়ার, রাইট। তারপরে কি তৈরি হবে দেখো, তারপরে তৈরি হইতেছে যে আমাদের পলিথিন। এখানে n এর মানটা কত জানো, n এর মানটা হচ্ছে যে 600 থেকে 1000, ঠিক আছে। এটার নাম কি, এটার নাম হচ্ছে যে পলিথিন, এবং এটা কি বলবো আমরা, পলিমার। কারণ যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো পলিমার, আর যেটা থেকে উৎপন্ন হবে সেটাকে বলবো হচ্ছে যে মনোমার। তাহলে এবার হচ্ছে বিক্রিয়াটার মাধ্যমে একটু বুঝাই, সেটা দেখো যে ইথিলিন বা ইথিন, ঠিক আছে, এর মধ্যে যে ছোট ছোট অণুগুলো আছে এগুলো পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এর দ্বারা বোঝাচ্ছে যে অনেকগুলো অসংখ্য অণু পরস্পরের যুক্ত হয়ে উচ্চ চাপে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
কোন প্রভাবের উপস্থিতি? অক্সিজেনের উপস্থিতিতে কি তৈরি করছে? পলিথিন, পলিমার। তাহলে এই পলিথিনটা কি বৃহৎ একটা জৈব পদার্থ তৈরি করলো, ঠিক আছে? তো এখানে n এর মান কত? 600 থেকে 1000। তাহলে এটা বৃহৎ, রাইট? তাহলে এই বৃহৎ অণুবিশিষ্ট জৈব যৌগ গঠন করছে, আর এটাকে বলা হচ্ছে যে পলিমার করো। আশা করি বুঝছো। তাহলে আমি আরেকবার হচ্ছে যে রিপিট করি, সেটা কি যে যে বিক্রিয়ায় একটা একটা যৌগের হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই যে অসম্পৃক্ত, কারণ কি দ্বিবন্ধন আছে, তাই না? তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অসংখ্য অণু, এন দ্বারা বোঝাচ্ছে অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে উচ্চ চাপ এবং তাপমাত্রা এবং প্রবাহকের উপস্থিতিতে যখন বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করবে, সেটাকে বলতেছি আমরা পলিমারকরণ। যেটা উৎপন্ন হবে সেটার নাম হচ্ছে যে পলিমার, আর যেটা থেকে উৎপন্ন হবে সেটার নাম হচ্ছে যে মনোমার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিক্রিয়া দেখি। বিক্রিয়াটা আপাতত লাগবে না, তাও একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে দেখো, এটার নাম কি? এটার নাম হচ্ছে যে অ্যাসিটিলিন অথবা হচ্ছে যে ইথাইন, রাইট? এটা কি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন দ্বারা পরস্পরের সাথে যুক্ত অবস্থায় আছে। তাহলে দেখো, যখন অ্যাসিটিলিন বা ইথিলিন হচ্ছে অ্যাসিটিলিন বা হচ্ছে ইথাইন যখন লৌহ, এটার নাম কি? এটা একটা কি মূলের নাম কি? লৌহ বা আয়রন, তোমরা আমরা ফেরাস বলতে পারি। তাহলে এই লৌহ নলের মধ্যে যখন 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি উত্তপ্ত করব, তখন হচ্ছে যে এটা হচ্ছে বেনজিন তৈরি করবে। এই যে বেনজিন, রাইট? বেনজিন তৈরি করছে। তাহলে এই যে বেনজিনটা তৈরি করলো, এখানে কি আছে দেখো, তিনটা হচ্ছে যে অ্যাসিটিলিন পরস্পরের সাথে যুক্ত হলো, যুক্ত হয়ে আমি যখন তাপমাত্রা ইউজ করলাম, সেখান থেকে হচ্ছে যে বেনজিন একটা বৃহৎ জৈব অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করছে। এটা কিন্তু একটা জৈব যৌগ, রাইট? তাহলে এই জৈব যৌগ তৈরি করছে, এটাকে আমরা কি বলতেছি? পলিমারকরণ। তাহলে এটা একটা পলিমারকরণ। তাহলে দুটো আমরা প্রক্রিয়া শিখছি। কি শিখছি? একটা হচ্ছে যে ইথিলিন বা ইথিন থেকে হচ্ছে যে পলিথিন তৈরি করা, আর এটা শিখছি হচ্ছে যে অ্যাসিটিলিন থেকে হচ্ছে যে বেনজিন তৈরি করা। দুটো কিন্তু পলিমারকরণ বিক্রিয়ার আন্ডারে পড়ে। ওকে, আশা করি একটু নিয়ন্ত্রণ বুঝছো। তাহলে দেখ, তাহলে একটা জিনিস খেয়াল করছো, সেটা কি? সেটা হচ্ছে যে আমার ক্যাটানেশনের মাধ্যমে অনেকগুলো শিকল তৈরি হইতেছে, নতুন নতুন জৈব যৌগ তৈরি হইতেছে। আবার হচ্ছে যে সমতার মাধ্যমে একই সংকেত থাকা সত্ত্বেও, একই আণবিক সংকেত থাকা সত্ত্বেও দুইটা আলাদা আলাদা স্ট্রাকচারের হচ্ছে যে যৌগ উৎপন্ন হইতেছে। আবার একই সাথে হচ্ছে যে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা বৃহৎ জৈব অণু বিশিষ্ট জৈব যৌগ তৈরি করতেছি, তাই না? অর্থাৎ একটা থেকে আরেকটা কিন্তু তৈরি হইতেছে, তাহলে অসংখ্যগুলো তৈরি হইতেছে। এই কারণে মূলত হচ্ছে জৈব রসের, এই কারণে হচ্ছে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যাটা সবচেয়ে বেশি, বুঝছো? তাহলে এই তো গেল সবকিছু। আরেকটা বিষয় হচ্ছে যে জৈব যৌগের মধ্যে কার্বনের হচ্ছে যে গুরুত্বটা কেন মানে বেশি, এটা একটু বলি। দেখো, কার্বনের মূলত ক্যাটেনেশন যেটা আছে, এই ক্যাটেনেশনের সফলতার কারণে হচ্ছে যে এর গুরুত্বকে সর্বাধিক প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে, কার্বনের ক্যাটেনেশনের সফলতা বিষয়টা কি? দেখো, মূলত আমরা হচ্ছে যে প্রশ্ন থাকতে পারে আমাদের মনে, মাঝে মাঝে প্রশ্ন উদয় হতে পারে যে জৈব রসায়নের মধ্যে আমরা হচ্ছে যে কার্বনকে কেন বেশি একটু প্রায়োরিটি দিব, তাই না? তা কার্বনকে প্রায়োরিটি দেওয়ার মূল কারণটাই হচ্ছে যে কার্বনের ক্যাটেনেশনের সফলতা। কার্বনের ক্যাটেনেশন মূলত আমাদের মনে প্রশ্ন আইতে আসবে যে কার্বনের ক্যাটেনেশনই কেন হবে, অর্থাৎ কার্বনের মধ্যে কেন ক্যাটেনেশন হবে, অন্য কোনো মৌলের মধ্যে কেন নয়। তো বিষয়টা হচ্ছে দেখো, এই কার্বনের বন্ধন শক্তি হচ্ছে 347 কিলোজুল পার মোল, যেটা কিনা আমাদের পেরিওডিক যে টেবলটা আছে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে
তার থেকে কার্বনের বন্ধন শক্তি সবচেয়ে বেশি, সেটা কি 347 কিলো জুল পার মোল। আর নাইট্রোজেনের মেবি হচ্ছে 167 কিলো জুল পার মোল, রাইট? তাহলে বন্ধন শক্তি সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া বন্ধন শক্তি কেন বেশি হবে? এটারও আরো তিনটা কারণ আছে। একটা হচ্ছে যে ইলেকট্রন আসক্তি, দুই হচ্ছে যে এর তড়িৎ ঋণাত্মকতা। এর তড়িৎ ঋণাত্মকতা জানো? সেটা হচ্ছে 2.5, যেটা কিনা লিথিয়ামের আমরা জানি যে 1 তড়িৎ ঋণাত্মকতা, আর হচ্ছে যে ফ্লোরিনের হচ্ছে যে কত 4। এখন 4 একে যোগ করলে 5 হয়, রাইট? 2 দ্বারা ভাগ করবা দেখবা যে 2.5 আসছে। অর্থাৎ যেটা বুঝাচ্ছি যে এই কার্বনের যে তড়িৎ ঋণাত্মকতা এটা হচ্ছে লিথিয়াম এবং ফ্লোরিনের যোগফল, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার যোগফলের গড় সমান। বুঝছো? তারপর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে আমার কার্যকরী সত্য যে বন্ধন শক্তি সবচেয়ে বেশি কেন, সেটা হচ্ছে যে এর ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ সেটা কত? সেটা হচ্ছে যে 0.077 ন্যানোমিটার। তো দেখো এটা কিন্তু খুবই ক্ষুদ্র, রাইট? তাহলে যত বেশি ক্ষুদ্র হবে পারমাণবিক ব্যাসার্ধ, তার কি ইলেকট্রনগুলো তত বেশি তার মধ্যে দৃঢ়ভাবে অবস্থান করবে, তাই না? তো সেটাকে ভাঙতে, অর্থাৎ এই ইলেকট্রনগুলো পরস্পর থেকে হচ্ছে যে জোড়া থেকে ভাঙতে আমার বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে এই কারণে মূলত এর বন্ধন শক্তিটা সবচেয়ে বেশি, কত? 347 কিলো জুল পার মোল। আর মূলত এই কারণে হচ্ছে যে এর কার্বনের মধ্যে, অর্থাৎ এই মূলের মধ্যে ক্যাটালিসনটা সম্ভব হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই কার্বনের হচ্ছে যে একই সাথে তোমার সিগমা বন্ধন, তোমরা হচ্ছে যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে থার্ড অধ্যায়ে পড়িয়েছো যে সিগমা বন্ধন এবং পাই বন্ধন, তাই না? তাহলে দেখো এই কার্বনের হচ্ছে যে এখানে সিগমা বন্ধন করতেছে, একই সাথে আমি যদি অসম্পৃক্ত কার্বনগুলো লিখি, অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন দিয়ে বুঝাই, তাহলে দেখো সিগমা আর সিগমা পাই, বুঝছো? তাহলে কিন্তু অর্থাৎ এর মধ্যে সিগমা বন্ধন করতেছে, একসাথে পাই বন্ধন করতেছে। তাহলে কার্বন যখন মুখোমুখি অতিক্রমণ করবে পরস্পরের সাথে তখন কিন্তু সিগমা বন্ধন করবে। আবার কার্বন যখন পরস্পরের সাথে হচ্ছে পাশাপাশি অতিক্রমণ করবে তখন হচ্ছে যে তাদের মধ্যে পাই বন্ধন হচ্ছে গঠিত করবে, তাই না? তো মূলত সিগমা বন্ধন, পাই বন্ধন এবং হচ্ছে যে কার্বনের যুক্ত ইলেকট্রন, ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার কারণে এই কার্বন হচ্ছে যে বন্ধন শক্তি সবচেয়ে বেশি 347 কিলো জুল পার মোল, যেটা কিনা দ্বিতীয় পর্যায়ে অন্যান্য মৌলগুলো থেকে অনেক বেশি। এই কারণে হচ্ছে যে কার্বনের ক্যাটালিসনটা সম্ভব হয়। এই কারণে আমি প্রথম থেকে বলে আসতেছি যে কার্বনের রসায়নটাই হচ্ছে যে জৈব রসায়ন, কারণ কার্বন দিয়ে হচ্ছে যে মূলত জৈব রসায়নগুলো গঠিত হয় এবং কার্বনের সাথে অন্যান্য এলিমেন্টগুলো থাকলে সেটাকে আমরা বলতেছি জৈব যৌগ, যেটা কিনা যদি ধর্মের সাথে, অর্থাৎ জৈব যৌগের ধর্মের সাথে মিলে যায়, রাইট? আচ্ছা, এখন একটা লাস্ট টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে ক্যাটেনেশনের একটা উদাহরণ, যার নাম হচ্ছে যে ফুলারিন্স। নাম কি? ফুলারিন্স। এই ফুলারিন্স জিনিসটা কি? সেটা হচ্ছে যে কার্বনের অসংখ্য পরমাণু, অর্থাৎ কার্বনের অসংখ্য পরমাণু যখন হচ্ছে পরস্পরের সাথে একটা হচ্ছে যে চাকরিক অর্থাৎ বা বলের আকৃতির একটা গঠন তৈরি করে, এটাকে বলা হচ্ছে যে ফুলারিন্স। অথবা হচ্ছে এটা হচ্ছে যে ক্যাটেনেশনের একটা সবচেয়ে কি বলতাম আকর্ষণীয় উদাহরণ ফুলারিন্স। এটা কার্বনের একটা রূপভেদও বলা যায়। এটা কি বলা যায়? কার্বনের রূপভেদ। কার্বনের রূপভেদ আমরা আরো জানি, কি কি শিখছি, যেমন হচ্ছে যে গ্রাফাইট, ডায়মন্ড বা হিরো, রাইট? থার্ড চ্যাপ্টারে শিখে আসছিলেন ডায়মন্ড বা হিরো। এটা কোন সংকলনে হয়? এটা হচ্ছে যে sp3। আর এটা শিখছিলাম হচ্ছে যে কি গ্রাফাইট, এটা কোন সংকলনে? sp2। তাহলে কার্বনের রূপভেদের মধ্যে আরেকটা আছে, সেটা কি ফুলারিন্স। এন্ড এটা কিন্তু একটা আকর্ষণীয় উদাহরণ ক্যাটেনেশনের।
তো এই যে ফুলারিন্স, এই ফুলারিন্সের হচ্ছে যে কার্বনের সংখ্যা যদি করি সেটা হচ্ছে যে কার্বনের যে পরমাণু সংখ্যা হবে সেটা হচ্ছে যে 30 থেকে 70, রাইট? এখন এই 30 থেকে 70 এর মধ্যে কিছু কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে যে C32, C50, C60, C70, রাইট? এই C60 কে আবার মানে এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা হচ্ছে যে মডেল, যেটা কিনা হচ্ছে যে বুক মিনিস্টার স্থপতি বুক মিনিস্টার ছিলেন, যিনি কিনা যার একটা স্থাপত্য সেটা হচ্ছে যে ফুটবল আকৃতির, অর্থাৎ অনেকটা গম্বুজ আকৃতির মতো দেখতে। এটা স্ট্রাকচারও কিন্তু ঠিক ওটার মতো দেখতে, ঠিক আছে? ওই যে বুক মিনিস্টারের যে স্থাপত্য যে গম্বুজ আকৃতির আছে ওটার মতো দেখতে। তাই এইটাকে বলা হচ্ছে যে বাকিবল বা হচ্ছে যে বুক মিনিস্টার ফুলারিন্স, বুঝছো? এন্ড এটা হচ্ছে যে পরমাণু সংখ্যা কত হবে কার্বনের, সেটা হচ্ছে যে 60টি, আণবিক ভর 720, ঠিক আছে? আর এটা কোন সম্পন্ন হবে? sp2, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এই ফুলারিন্সটা হচ্ছে ক্যাটালিনেশনের একটা আকর্ষণীয় উদাহরণ, তার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় উদাহরণ হচ্ছে C6 সিরিজ, যেটাকে বাকিবল বা বুক মিনিস্টার ফুলারিন্স বলা হয়। এটা অনেকটা ফুটবল মতো দেখতে, যেমন তোমাদের যদি আঁকিয়ে দেখাই, এটা একটা ফুটবল, রাইট? এখন এটা অনেকটা এরকম, যাই হোক মোটামুটি একটা ফুটবলের মতো, ঠিক আছে? তো এটা হচ্ছে ফুটবল মতো দেখতে, এই জন্য কি হচ্ছে বাকিবল বা বুক মিনিস্টার ফুলারিন্স বলা হয়। এন্ড এটার পরমাণু সংখ্যা 60টি, আণবিক ভর হচ্ছে 720, এন্ড এটা কোন সংকরণে সংকলিত অবস্থা থাকবে? sp2, এটা মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে যে ক্যাটালিনেশনের উদাহরণ ফুলারিন্স, এন্ড এটা কিন্তু কার্বনের একটা রূপভেদও বলা হয়। তো এটাই ছিল মূলত যে আমরা হচ্ছে আজকে হচ্ছে যৌগ রসায়নের মোটামুটি ইন্ট্রোডাকশনগুলো করলাম, যৌগ কি বলা হয়, ক্যাটালিনেশন কি, অর্থাৎ যৌগের প্রাচুর্য কেন বেশি বা প্রাচুর্যতা কেন হচ্ছে যে আমরা এটাকে বেশি হিসেবে পাই, এবং হচ্ছে যে যৌগ রসায়ন কাকে বলে। দেন হচ্ছে যে শুধুমাত্র যে হাইড্রোজেন, কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে যে সেটা যৌগ হবে এমনটা না, অন্যান্য মৌলগুলো থাকতে হবে। তারপর হচ্ছে প্রাণশক্তির মতবাদ, সেটা যে খণ্ডিত করছে, নাম কি? ফ্রেডারিক উলার, তিনি হচ্ছে যে জৈব রসায়নের জনক, রাইট? এখন একটা জিনিস একটু বুঝাই তোমাদের, হচ্ছে যে হাজারি স্যারের বইয়ের মধ্যে একটা এমসিকিউ আছে, এটা হচ্ছে যে একটু কন্ট্রোভার্সিয়াল একটা এমসিকিউ। কোনটি জৈব যৌগ নয়? নাম্বার হাইড্রোজেন সায়ানাইড, নাম্বার মিথেন, নাম্বার দিল হচ্ছে যে ফর্মালডিহাইড, নাম্বারে দিল আমার তো দেখো কোনটি জৈব যৌগ নয়, এটা জিনিস বুঝো। আমরা শিখছিলাম যে নাইস চপস দিয়ে শিখছিলাম, রাইট? নাইস চপস। এখন অনেকে কি করবা, কি সুন্দর মতো নাইট্রোজেন দেখবা, কার্বন দেখবা, সুন্দর মতো দেখবা যে এটা হচ্ছে যে তোমরা এটাকে মনে করবে যে যৌগ যৌগ, তাই না? বাকিগুলো মনে করবে যে বাকিগুলো তো যৌগ যৌগ এমনি বোঝা যায়, তো এটাকে তোমরা যৌগ যৌগ হিসেবে কনসিডার করবা। এখন শুনো, এটা নিয়ে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু লেখক এটাকে হচ্ছে যে জৈব যৌগ হিসেবে কনসিডার করছে, আবার কিছু কিছু লেখক এটাকে হচ্ছে অজৈব যৌগ হিসেবে কনসিডার করছে। বিষয়টা কেন এমন? দেখো হাইড্রোজেন সায়ানাইড হলে এই সংকেতটা, এটাকে যদি আমি লিখি
ঠিক আছে, এটা কিন্তু নাইট্রাইল গ্রুপের আন্ডারে। এসের কোন গ্রুপের আন্ডারে? নাইট্রাইল। আমরা একটু আগে ইউরিয়া নিয়ে যখন পড়ছিলাম সেখানে হচ্ছে যে দুইটা হচ্ছে যে অ্যামিনো গ্রুপ ছিল আর একটা হচ্ছে কার্নোনাইন ফাংশন অথবা হচ্ছে যে কীটমূলক ছিল, তাই না? তখন আমি কি বলছিলাম যে এই গ্রুপগুলো থাকলে একটা যৌগের মধ্যে সেটাকে যৌগ যৌগ হিসেবে কনসিডার করবা। ঠিক তেমনই এটা হচ্ছে নাইট্রাইল গ্রুপ, এটা হচ্ছে যখন থাকবে সেটাকে কনসিডার করা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যখন ভাইটাল ফোর্স থিওরি পড়ছিলাম ওই ভাইটাল ফোর্স থিওরির মধ্যে কিন্তু হাইড্রোজেন সায়ানাইডকে অজৈব যৌগ হিসেবে কনসিডার করা হয়েছে। এন্ড এটা হচ্ছে যে ক্রমধারা হচ্ছে যে চলে আসতেছে যে এটাকে হচ্ছে যে অজৈব যৌগ হিসেবে কনসিডার করা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে জেনারেলি আমি যদি চিন্তা করি এটা কিন্তু অজৈব যৌগ হচ্ছে যে অজৈব যৌগ, রাইট? অজৈব যৌগ হিসেবে আমি কনসিডার করব। আর এমনি যদি আমি একটু ধারণা দিই সেটা হচ্ছে যে এটা কিন্তু নাইট্রাইল গ্রুপের আন্ডারে, এটা কিন্তু যৌগ যৌগ হিসেবে কনসিডার করা যায়, কিন্তু আমাদের বইয়ের মধ্যে এটাকে অজৈব যৌগ হিসেবে কনসিডার করছে। তাই তোমরা বোর্ডের মধ্যে যখন এই কোশ্চেনটা যদি আসে, ইভেন হচ্ছে ভার্সিটি বা মেডিকেলের কোশ্চেনে যদি এই কোশ্চেনটা আসে, ঠিক আছে, এমসিকিউতে যদি কোশ্চেন আসে শুধুমাত্র এটা দেখাবো। কারণ কি? কারণ হচ্ছে টিচাররা কিন্তু তোমার হচ্ছে যে বইয়ের উত্তরটাকে বেশি প্রায়োরিটি দিবে। ঠিক আছে, বইয়ের মধ্যে যে উত্তরটা দেওয়া আছে ওইটাকে হচ্ছে যে এটা বেশি প্রায়োরিটি দিবে। মেডিকেলে কিন্তু এটা সেম হিসেবে, এটা হচ্ছে যে মেডিকেলে কিন্তু এটা বেশি ধরা হয় যে টিচাররা কিন্তু মানে দেখে না যে অ্যাকচুয়ালি যে অপশনগুলো আছে ভুল আছে কিনা শুদ্ধ, টিচাররা দেখবে যে উত্তর কি আছে, উত্তর যেটা আছে ওটাই মূলত দাঁড়াবে। ঠিক আছে, কিন্তু মূলত তোমাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে এই যে এই সূত্রটা সকল ক্ষেত্রে কিন্তু কার্যকরী না। ঠিক আছে, তুমি যখন হচ্ছে যে যখন একটা এমসিকিউর মধ্যে আটকে যাবা তখন সেই সূত্রটা প্রয়োগ করতে পারো, কিন্তু আদারওয়াইজ দেখা যায় যে এই সূত্রটা কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না। ইভেন ইউরিয়ার ক্ষেত্রেও আমরা দেখছি যে এই ক্ষেত্রে হচ্ছে যে ফাংশনাল গ্রুপগুলো থাকলে সেটাকে আমরা ইউরিয়া বলতেছি বা মানে হচ্ছে যৌগ যৌগ বলতেছি। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে আমরা মেডিকেলে আমি একটা কথা বলি, আমি তো মেডিকেল স্টুডেন্ট, তো আমি তো মেডিকেল পরীক্ষা দিয়েছি, আমি জানি যে অ্যাকচুয়ালি আমি মোটামুটি একটা আইডিয়া দিই, সেটা হচ্ছে যে মেডিকেল কোশ্চেনের মধ্যে হচ্ছে যে 75 থেকে 80% কোশ্চেন তুমি বই থেকে পাবা, এটা একদম শিওর থাকো। 70 থেকে 80% কোশ্চেন তুমি বই থেকে পাবে। বাকি যে 20% বা 15% কোশ্চেন আসে এগুলো একটু মানে উদ্ভট টাইপের, ওগুলো নিয়ে তুমি যদি মাথা নাও ঘামাও দেখবে যে তোমার চান্সটা হয়ে গেছে। তো ধরো এরকম একটা কোশ্চেন যেটা হচ্ছে যে তুমি জানো না যে হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে যে যৌগ যৌগ না অজৈব যৌগ, তখন কি করবে? দেখো তখন করবে কি, অপশন এলিমিনেট করবা। কি করবা? অপশন এলিমিনেট করবা, অপশন বাদ দিবা। কেমনে বাদ দিবা? দেখো ধরো এই যে আমি এটা ধরলাম মিথেন, এই মিথেনকে কি করব, আমি দেখবো যে এটা কি যৌগ যৌগ না অজৈব যৌগ। হ্যাঁ এটা যৌগ যৌগ, আমি তো এটা জানি এটা যৌগ যৌগ, কারণ কি এটা হচ্ছে যে ম্যাথ টপিকের মধ্যে পড়ে। ফর্মালডিহাইড এটা যৌগ যৌগ, দেখলে বোঝা যাচ্ছে যে সিএইচ আসছে তাহলে এটা ফর্মালডিহাইড হবে, দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে যে কি ইথানোয়িক অ্যাসিড, যৌগ যৌগ হবে, কারণ সি আছে কার্বন আছে হাইড্রোজেন আছে, খুব সুন্দরভাবে এটা বোঝাচ্ছে। একটু উদ্ভট টাইপের কোনটা আছে এটা খুব সুন্দর মতো এটা দাঁড়িয়ে দিল, বাকি তিনটা হবে না, কারণ বাকি তিনটা হচ্ছে যৌগ যৌগ। আর তোমাকে কোশ্চেন পুরোটা করতে হবে, এটা বলছে কিন্তু নয়, তোমাকে কোশ্চেন না পড়ে কিন্তু দাঁড়াবে, হুটহাট করে দাঁড়াবে, এটা কিন্তু করা যাবে না পরীক্ষার হলে। কোনটি যৌগ যৌগ নয় যখন বলছে তখন কিন্তু তোমাকে পুরো মানে হচ্ছে যে কোশ্চেনটা পড়বা, দেন হচ্ছে অপশনগুলো তুমি টেস্ট করবা, বুঝছো আশা করি। দেন হচ্ছে যে তুমি এটা দেখবা যে হাইড্রোজেন সায়ানাইড মতো দাঁড়িয়ে, ঠিক আছে, কারণ বাকি তিনটা হইতেছে না। ঠিক আছে, আর আরেকটা এমসিকিউ সেটা হচ্ছে যে শেষ এমসিকিউ, এটা বইয়ের মধ্যে আছে, ওই টপিকের মধ্যে হচ্ছে যে পরীক্ষাগারে আমি নাম লিখি, পরীক্ষাগারে হচ্ছে যে কোন যৌগ যৌগটা প্রথম হচ্ছে যে আবিষ্কৃত হয়েছে, কোনটা? ইউরিয়া। ফ্রেডরিক উলার যে প্রথম হচ্ছে আবিষ্কার করছে, ওটার মাধ্যমে কিন্তু যৌগ যৌগ যে পরীক্ষাগারে প্রস্তুত হয় এটাই মূলত ওই যে প্রাণশক্তি মতবাদকে কিন্তু খণ্ডিত করছে। তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন বলে যে কোনটা হচ্ছে যে আবিষ্কৃত হয়েছে, তাহলে পরীক্ষাগারে কোনটা আবিষ্কৃত হয়েছে প্রথম, সেটা হচ্ছে কি ইউরিয়া। এখন অপশনের মধ্যে ওই হাজার সালের বইয়ের মধ্যে অপশনের মধ্যে দেওয়া আছে কিন্তু এইভাবে, অনেকে এটা দেখে বুঝি, অনেকে এটা দেখে হচ্ছে ভাবে যে এটা আবার কি, রাইট? বা আমরা তো এরকম ভাবে পড়ি না, ভাইয়া তো আমাদেরকে এভাবে পড়ায়। দেখো অ্যামিনো গ্রুপ কয়টা? দুইটা লিখলাম। কি সিও কয়টা? একটা দিলাম। তাহলে আরেকটা আছে না অ্যামিনো গ্রুপ দিলাম। তো দেখো তো ইউরিয়া হয়েছে কিনা? হয়েছে। তাহলে এভাবে হচ্ছে যে তুমি এমসিকিউগুলো হচ্ছে যে মোটামুটি বুঝে বুঝে পড়বে আর বই থেকে পড়বে। ঠিক আছে, তো হচ্ছে যে আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা দেন হচ্ছে যৌগ যৌগ এবং অযৌগ যৌগের হচ্ছে যে পার্থক্য আছে, পার্থক্য চারটা পড়বো, দেন হচ্ছে যৌগ যৌগের শ্রেণী বিভাগটা আছে ওটা পড়বো,
ওটা পড়ার পরে নেক্সট এরপরের ক্লাসে আমরা হয়তো সমতা শ্রেণীবিভাগটার দিকে যেতে পারি। ঠিক আছে, তো আশা করি যা পড়েছে এই পর্যন্ত বুঝছো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী নেক্সট ক্লাসে হচ্ছে যে আমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।